হ্যালো এভরিওয়ান, আমি সুদীপ গুহ রাইস বার্ড বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। সরকারি চাকরির পরীক্ষায় সাফল্যের পথ অতিক্রম করতে গেলে এবং সাফল্যের ধারা অব্যাহত রাখতে গেলে চারটে মেন বিষয়ের ওপর কিন্তু তোমাদের অবশ্যই ফোকাস রাখতে হবে। এই চারটে মেন বিষয় কি? ম্যাথামেটিক্স, ইংলিশ, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড জেনারেল নলেজ। এই জেনারেল নলেজের দুটো সেগমেন্ট আছে। একটা হচ্ছে SOG, দ্যাট মিন্স সাবজেক্ট ওরিয়েন্টেড জিকে, আর আরেকটা হচ্ছে ট্র্যাডিশনাল জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স। ওকে, এখন এই যে সাবজেক্ট ওরিয়েন্টেড জিকে, সেখানে হিস্ট্রি, জিওগ্রাফি, কনস্টিটিউশন, ইকোনমিক্স, জেনারেল সায়েন্স, ডিফারেন্ট সাবজেক্ট রয়েছে। তারই একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সাবজেক্ট হিস্ট্রি, তার একটা পার্টিকুলার চ্যাপ্টার নিয়ে কিন্তু আজকে আমরা ডিসকাশন করব। এখন সবার আগে আমাদের যে বিষয়টা জানতে হবে সেটা হলো কম্পিটিটিভ এক্সামসে সেন্ট্রাল অ্যান্ড স্টেট লেভেলে যে পরীক্ষাগুলোই তোমরা দিতে যাবে, সেখানে গেলে দেখবে যদি আমরা হিস্ট্রির সিলেবাসটাকে দেখি, তাহলে ইন্ডিয়ান হিস্ট্রি, তাহলে আমরা সেটাকে তিনটে সেপারেট মডুলে ডিভাইড করতে পারি। একটা হচ্ছে অ্যানশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি, একটা মিডিয়েভাল ইন্ডিয়ান হিস্ট্রি, আর আরেকটা হচ্ছে মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি। কিন্তু কম্পিটিটিভ এক্সামস যখন তোমরা দেবে, যখন জিকে সাবজেক্টের হিস্ট্রিটা দেখবে, সেখানে দেখবে তোমরা হিস্ট্রিটা দুটো সেগমেন্টে ভাগ করা আছে। কি দুটো সেগমেন্ট? একটা হচ্ছে ইন্ডিয়ান হিস্ট্রি আর আরেকটা হচ্ছে স্পেশাল এমফেসিস অফ ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট। এখন মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের মনে স্বভাবতই একটা জেনারেল অ্যান্ড জেনুইন কোয়ারিজ তৈরি হবে যে এই যে আমরা ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, এর ওয়াটার মার্কটা কোথা থেকে স্টার্ট হচ্ছে। অর্থাৎ একটা কোনো পার্ট, একটা কোনো এরা, কোনো একটা সাল, যেখান থেকে আমরা বলতে পারি যে ইন্ডিয়ান হিস্ট্রি, এবং সেখান থেকেই আমাদের ন্যাশনাল মুভমেন্ট। তো সেই পার্টিকুলার সেগমেন্টটা যদি আমরা দেখি, সেই পার্টিকুলার সেগমেন্টটা হচ্ছে না 1857। তো আমরা 1857 নিয়ে ডিসকাশন করব। ডিসকাশন করার আগে একটা জিনিস বলি যে রাইস স্মার্ট বাংলা চ্যানেল তোমাদের জন্য ছিল, আছে এবং আগামী দিনগুলোতেও থাকবে। তোমাদের কাছে সামনে যে পরীক্ষাগুলো রয়েছে, অর্থাৎ ফুড এসআই, ক্যালকাটা পুলিশ, এই ধরনের পরীক্ষাগুলোর জন্য যদি তোমাদের কোনো রকম ইনফরমেশন জানার দরকার থাকে, তাহলে বিশদ ইনফরমেশন তোমরা আমাদের রাইস এডুকেশন রাইস স্মার্ট থেকে তোমরা পেতে পারো। আমাদের এখানে সবার আগে বলে রাখি যে রাইস এডুকেশন অ্যান্ড রাইস স্মার্ট স্টুডেন্টসদের জন্য সবসময় চিন্তাভাবনা করে এবং করে এসেছে। অতএব তোমাদের যে জেনুইন কোয়ারিজগুলো আছে, সেই কোয়ারিজগুলোর নিশ্চয়ই আমরা প্রপার জাজমেন্ট তোমাদের সামনে তুলে ধরতে পারবো। ওকে, তো এখন এই 1857 সিপাই মিউটিনিকে আমরা কিভাবে পড়ব, তো সেটা যদি আমরা জানতে যাই, সবার আগে আমাদের যেটা জানা দরকার যে হিস্ট্রি এমন একটা সাবজেক্ট, সেই সাবজেক্টটাকে ঠিক কিভাবে পড়ব সেটা আগে আমাদের জানতে হবে। দেন তারপর আমরা দেখব যে সেই সাবজেক্টটা পড়ার পর সেই সাবজেক্টটা রিলেটেড কোশ্চেন অ্যান্সারগুলোকে আমরা কিভাবে ফেস করতে পারি। এখন দেখো, কোশ্চেন মানে তো এটা নয় যে একটা কোশ্চেন তার অ্যান্সার। সেই অ্যান্সারটাকে প্রপার জাজমেন্ট করতে গেলে তার একটা ব্যাকআপ স্টোরি সবার কাছে কিন্তু ক্লিয়ার থাকাটা অত্যন্ত প্রাসঙ্গিক এবং অত্যন্ত জরুরি। তো সেটা জানতে গেলে কিন্তু আমাদের আগে টপিকটাকে ভালো করে বুঝতে হবে। ওকে, চলো লেটস সি। আমাদের এখানে দেখো, এই যে ফুড এসআই, ডব্লিউবিপি, কেপ, কলকাতা পুলিশ, এই ধরনের পরীক্ষাগুলোর জন্য যদি তোমরা কোনো বিশদ ইনফরমেশন পেতে চাও, তাহলে আমাদের দেখো এখানে একটা হেল্পলাইন নাম্বার আছে 033-6620-3574। আই রিপিট এগেন, 033-6620-3574। এই নাম্বারে কিন্তু তোমরা কল করতে পারো। তোমাদের প্রপার গাইডলাইন্স আমাদের মেন্টার সেকশনে যারা রয়েছেন তারা কিন্তু দিয়ে দেবেন। ওকে, এবার আমরা স্ট্রেট ফরওয়ার্ড ঢুকবো যে একটা পার্টিকুলার চ্যাপ্টারকে আমরা ঠিক কিভাবে হাইলাইট করলে আগামী দিনগুলোতে কম্পিটিটিভ এক্সামসে যে পরীক্ষাগুলো তোমরা দিতে চলেছো, সেই পরীক্ষাগুলোর ক্ষেত্রে এই টপিকটা কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কিভাবে তোমরা প্রিপারেশন নিতে পারবে সেই বিষয়। ওকে, দেখো আমাদের আজকের ক্লাসের যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টারের নাম আমরা রেখেছি 1857 সিপাই মিউটিনি। আমি আগেই বলেছি যে এই যে ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, স্পেশাল এমফেসিস অফ ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, তো এটা পার্টিকুলার কোনো একটা টাইম ফ্রেম থেকে আমরা এই ডিভিশনটাকে কিন্তু দেখতে পাই।
তো এই 1857 এই এরাতে কিন্তু অনেক ধরনের ঘটনা ঘটেছে। কলকাতা, বোম্বে, মাদ্রাজে ইউনিভার্সিটিও তৈরি হয়েছে। 1857 সিপাই মিউটিনি তো হয়েইছে, আমাদের আজকের ক্লাসের টপিক। বাট এই 1857 মিউটিনিকে যদি আমরা বুঝতে যাই তাহলে আমরা কোন ফেজটার ওপর সবার আগে ডিপেন্ড করব সেটা জানা দরকার। ওকে, তো সেই ফেজটা যদি আমরা দেখি তাহলে সবার আগে আমরা যেটা দেখব সেটা আমাদের মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রির ফেজটাকে বুঝতে হবে, কারণ মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রির ফেজটার ওপরই ডিপেন্ড করে রয়েছে আমাদের এই 1857 সিপাই মিউটিনি। ওকে, তো দেখো আমরা এখানে মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রিকে দেখলাম। এখন মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি বলতে গেলে সবার আগে আমাদের একটা টাইম ফ্রেম দেখা দরকার। তো আগে একটা বলে রাখি, ইতিহাস এমন একটা সাবজেক্ট যাকে কোনো যুগসন্ধিক্ষণে বেঁধে রাখাটা খুব একটা সমীচীন নয় এবং খুব একটা সম্ভবও নয়। বাট কম্পিটিটিভ এক্সামসের প্রিপারেশান নিতে গেলে আমি ঠিক কতটা প্রিপারেশান নিয়েছি এবং আগামী দিনগুলোতে আমার ঠিক আর কতটা প্রিপারেশান নিতে হবে, এই দুটোর মধ্যে যদি আমরা একটা ব্যালেন্স করতে যাই তাহলে কিন্তু আমাদের একটা অ্যাপ্রক্স টাইম পিরিয়ড কিন্তু এখানে জানতেই হবে। তো সেই অ্যাপ্রক্স টাইম পিরিয়ডটা কি না, আমরা মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রির ফেজটাকে যদি একটা টাইম ফ্রেমে ভাঙি তাহলে সেটাকে আমরা বলতে পারি 1707 টু 1947। ওকে, এখন এই যে 1707 টু 1947 আমরা যে পার্টিকুলার এই সেগমেন্টটাকে দেখালাম, এখন এটাকে যদি আমরা একটা ব্রেক করি তাহলে আমাদের কাছে এই টপিকটা বোঝানো খুব একটা সুবিধাজনক হয়ে উঠবে। ওকে, তো কিভাবে দেখো, এই 1707 টু 1947 এই সেগমেন্টটাকে আমরা দুটো স্লটে ডিভাইড করতে পারি। একটা হচ্ছে 1707 টু 1857 আর আরেকটা হচ্ছে 1857 টু 1947। কেমন? এবার তোমরা বলবে যে স্যার এই 1857-এ এখানে আমাদের টপিক করা হয়েছে কি না, সিপাই মিউটিনি। ওকে ফাইন, কিন্তু এই 1857-এ সিপাই মিউটিনি ছাড়া আর কি কি হয়েছে? কলকাতা, বোম্বে, মাদ্রাজে ইউনিভার্সিটি তৈরি হয়েছে। আর কি হয়েছে দেখো, আমরা এখানে 1707 বলেছি। 1707-এ কি হয়েছে না, ডেথ অফ ঔরঙ্গজেব, শাহজাহানের পুত্র দারা সুজা মুরাদ ঔরঙ্গজেব। তো সেই ঔরঙ্গজেবের মৃত্যু হচ্ছে 1707-এ। এবার যদি আমরা স্টুডেন্টসের সামনে একটা খুব কমন কোশ্চেন রাখি যে হু ওয়াজ দ্য লাস্ট মুঘল এম্পায়ার, তো এই যে হু ওয়াজ দ্য লাস্ট মুঘল এম্পায়ার যখনই আমরা বলবো তখনই স্টুডেন্টসের মনে যদি এই প্রশ্ন তৈরি হয় তাহলে কি ঔরঙ্গজেব? না, একেবারেই নয়। কারণ আফটার দ্য ডেথ অফ ঔরঙ্গজেবের পরেও কিন্তু ভারতবর্ষে অনেক মুঘল শাসক ছিলেন। বাহাদুর শাহ ওয়ান ছিলেন, জাহানদার শাহ ছিলেন, ফারুকশিয়ার ছিলেন, মোহাম্মদ শাহ ছিলেন, বিভিন্ন শাসকরা কিন্তু তাদের রাজত্ব চালিয়েছেন এবং আলটিমেটলি 1857-এ লাস্ট মুঘল রুলার বাহাদুর শাহ জাফর আর বাহাদুর শাহ সেকেন্ড, যিনি সিপাই মিউটিনিতে ইনভলভ থাকার কারণে ব্রিটিশরা তাকে রেঙ্গুনে ডিপোর্ট করছে এবং তখনই কিন্তু বেসিক্যালি মুঘল ডাইনাস্টির ডাউনফল হচ্ছে। তো মাই ডিয়ার স্টুডেন্টস, একটা কমন কোয়ারিজ তোমাদের মনে তৈরি হবে যে স্যার 1857-এ যদি মুঘল ডাইনাস্টির ডাউনফল হয় তাহলে আমরা এই পার্টটাকে মেডিভেল ইন্ডিয়ান হিস্ট্রির মধ্যে না রেখে এই পার্টটাকে আমরা কেন মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রির মধ্যে নিয়ে আসবো? হ্যাঁ, অবশ্যই একটা খুব জেনুইন কোশ্চেন্স তোমাদের মাথায় আসবে। তাহলে এই জেনুইন কোশ্চেনটার প্রপার অ্যানালিসিস আমরা কিভাবে দিতে পারি, কেন আমরা এই 1707-এর নেক্সট সেগমেন্টটাকে আমরা মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রির মধ্যে নিয়ে এসেছি, তার কারণটা হচ্ছে এই 1707 আফটার দ্য ডেথ অফ ঔরঙ্গজেব ভারতবর্ষে ব্রিটিশ কলোনাইজেশনের কিন্তু একটা নতুন পথ শুরু হচ্ছে। এখন সেই ব্রিটিশ কলোনাইজেশনের নতুন পথটা কি, কত থেকে? দেখো 1717 এই যে 1717 আমরা দেখছি, 1717-তে কি হচ্ছে না, ফারুকশিয়ান ফরমান।
তো ফারুকশিয়ার ব্রিটিশদের একটা ফরমান দিচ্ছে, যে ফরমানটাতে তিনি বলছেন যে বাণিজ্য করার ক্ষেত্রে ট্যাক্সে ছাড় পাবে কারা? না ব্রিটিশরা। প্রথম প্রশ্নটা হচ্ছে যে সেই সময় তো ভারতবর্ষে ফ্রেঞ্চ, ডাচ, ড্যানিশ, পর্তুগিজ, ইন্ডিয়ান মার্চেন্ট অনেকেই ছিল। তাহলে ব্রিটিশরা এই অ্যাডভান্টেজটা আর্ন করলেন কিভাবে? না, তার কারণ ফারুকশিয়ারের একটি রোগ থেকে একজন ব্রিটিশ চিকিৎসক, তার নাম হ্যামিল্টন, তিনি যেহেতু সুস্থ করেন এবং তাই জন্য ফারুকশিয়ার ব্রিটিশদেরকে এই বিশেষ অনুদানটি দেন। এবার এটার সুবিধেটা কি? সুবিধাটা হচ্ছে, যদি আমরা এটাকে ইকোনমিক পার্ট ধরে দেখি তাহলে খুব সিম্পলভাবে আমরা ডাটা ওয়াইজ এটাকে অ্যানালিসিস করতে পারবো। ধরো কোনো একটা প্রোডাক্টের কস্ট অফ প্রোডাকশন হচ্ছে 2 টাকা, কেমন? এবার সেই প্রোডাক্টটাতে আমাকে ট্যাক্স পে করতে হচ্ছে কত? আরও 2 টাকা। তাহলে মার্কেটে যখন প্রোডাক্টটা আসছে তখন সেই প্রোডাক্টের প্রাইস তাহলে দাঁড়ালো কত? 2 + 2 4 রুপিস। এবার যদি আমি সেটাকে 6 রুপিসে সেল করি তাহলে আমার প্রফিট কত? না 2 রুপিস। এবার আমি যদি মাঝখানে 2 রুপিসটা না দিতে হয়, যদি না দিই মানে ট্যাক্সটা যদি না দিতে হয়, তাহলে আমি ওটা 6 রুপিসে সেল করলে আমার প্রফিট কত? না 4 রুপিস। এটা একটা সিম্পল স্ট্যাটিস্টিক্স। কিন্তু ব্রিটিশরা এই সিম্পল স্ট্যাটিস্টিক্সটার বাইরে গিয়ে আর একটা নতুন জিনিস কিন্তু এখানে ভাবলেন। সেটা কি? সেটা হচ্ছে যারা বাকি মার্চেন্টরা রয়েছে তাদেরকে ওই 2 রুপিসের সঙ্গে আরও 2 রুপিস কিন্তু ট্যাক্স পে করতেই হচ্ছে। তার মানে তারা প্রোডাক্টটা মার্কেটে 4 রুপিসের আগে নিয়ে আসতেই পারছে না। এবার ব্রিটিশরা দেখছে আমাকে মাঝে 2 রুপিস দিতে হচ্ছে না, সো আমি 6 রুপিসে যদি এটাকে সেল করি তাহলে আমার প্রফিট কত? 4 রুপিস। কিন্তু যদি দেখি মার্কেটে কাস্টমারের ক্যাপাসিটি ড্রপ ডাউন করছে, তাহলে আমি যদি আমার প্রোডাক্টের প্রাইসটাকে কমিয়ে দিই, আমি যদি 4 রুপিসে সেল করি তাহলেও আমার প্রফিট কত? 2 রুপিস। 1 নম্বর জিনিস এটা। 2 নম্বর জিনিস হচ্ছে বাকি যারা মার্চেন্ট রয়েছেন তারা কিন্তু কখনোই ওটাকে 4 রুপিসে সেল করতে পারবেন না, তার কারণ অলরেডি তাকে 2 রুপিস কিন্তু ট্যাক্স পে করতে হয়েছে। আমি এটা একটা স্ট্যাটিস্টিক্স দিয়ে বোঝালাম যে এই অ্যাডভান্টেজটা কিন্তু ব্রিটিশরা আর্ন করছে এই ফারুকশিয়ান ফরমান থেকে। এবার ন্যাচারালি যখনই তারা এই অ্যাডভান্টেজটা আর্ন করছে তখনই তারা চাইছে যে এটাকে যদি আমাকে ধরে রাখতে হয় তাহলে আমার একটা ফিনান্সিয়াল স্টেবিলিটি দরকার। তো সেই ফিনান্সিয়াল স্টেবিলিটিটার জন্য আমরা নেক্সট স্টেপটাতে নেক্সট ইয়ার যেটাকে ধরছি সেটা কি না, সেটা হচ্ছে 1757। এই 1757-এ আমার কি হয়েছে না, 1757-এ আমার ব্যাটল অফ প্লাসি হয়েছে। পলাশির যুদ্ধ হচ্ছে, সবার কাছে খুব একটা ক্লিয়ার স্টোরি রয়েছে যে পলাশির যুদ্ধে সিরাজউদ্দৌলাকে ডিফিট করছেন কে? রবার্ট ক্লাইভ। কেন করছেন? তার কারণ হচ্ছে 1756-এ সিরাজউদ্দৌলা ক্যালকাটা ক্যাপচার করেছিলেন। কেন ক্যালকাটা ক্যাপচার করেছিলেন না, তার কারণ হচ্ছে ব্রিটিশরা কলকাতায় ফোর্ট তৈরি করছেন যেটা সিরাজ কোনোভাবেই মেনে নিতে পারছেন না, এবং তার জন্য 1756-এ তিনি ক্যালকাটা অ্যাটাক করেন অ্যান্ড ক্যালকাটা ক্যাপচার করেন। অ্যান্ড অ্যাকর্ডিং টু হলওয়েলস রিপোর্ট 146 peoples were captured by him and unfortunately 123 peoples were died during this incident. তাহলে 146 জনকে আমি বন্দি করলাম, তার মধ্যে থেকে আমার দেখা যাচ্ছে প্রায় 123 জন মারা যাচ্ছে। এখন এই ডাটাটা কতটা সঠিক তা নিয়ে কনফিউশন রয়েছে, কিন্তু 146 হোক বা 46 হোক বা 123 হোক বা 23 হোক, যাই হোক, ব্রিটিশ গভর্নমেন্ট এবার চিন্তাভাবনা নিলেন যে না, সিরাজ অ্যান্ড ব্রিগেডকে কোনো না কোনোভাবে কিন্তু স্টপ করাতেই হবে। এবার এই কোনো না কোনোভাবে স্টপ করাতে হবে, তো কিভাবে না, তাই জন্য তারা রবার্ট ক্লাইভকে কিন্তু ভারতে পাঠালেন। এবার রবার্ট ক্লাইভ ভারতে আসার আগে সিরাজের মেন যে 2 জন পার্সন ছিলেন যাদের ওপর সিরাজ সবচেয়ে বেশি নির্ভর করতে পারতেন, একজন রায়দুল্লভ আর একজন মির্জাফর, তাদের সঙ্গে কিন্তু ব্রিটিশরা একটা সেটেলমেন্ট করে নিলেন। যে মির্জাফরকে বললেন যে আপনি যদি ইনঅ্যাক্টিভ হন তাহলে নেক্সট নবাব আপনিই হবেন। তো ন্যাচারালি এই 1757-এ আমরা যে ব্যাটল অফ প্লাসি দেখতে পাচ্ছি, সেই পলাশির যুদ্ধে রায়দুল্লভ এবং মির্জাফর এই 2 জন ইনঅ্যাক্টিভ হওয়ার কারণে সিরাজকে কিন্তু ব্রিটিশরা খুব ইজিলি কিন্তু ডিফিট করতে পারছেন, এবং ন্যাচারালি মির্জাফরকে কিন্তু বাংলার নবাবী পদে বসানো হচ্ছে। বাট নবাবী পদে বসানোর পর তারা রিয়েলাইজ করছে যে হি ওয়াজ দ্য মোস্ট ইনঅ্যাক্টিভ অ্যান্ড ইনকম্পিটেন্ট রুলার। তাই জন্য তারা কি করছেন না, মির্জাফরকে সরিয়ে মীর কাসিমকে বসাচ্ছেন। এখন মীর কাসিমকে বসানোর পর যেটা দেখছেন, মীর কাসিম চাইছেন
তিনি ইন্ডিপেন্ডেন্ট নবাব হতেন। আর ব্রিটিশরা বাংলায় কোনো সেকেন্ড সিরাজউদ্দৌলা তৈরি হতে দিতে রাজি নন। তাই জন্য তারা কি করছেন না, মীর কাসিমকে সরিয়ে আবার মির্জাফরকে বসাচ্ছেন। তাহলে একবার মির্জাফর, তারপর মীর কাসিম, তারপর আবার যদি মির্জাফরকে বসানো হয়, তাহলে এই যে তোলা বসানো হচ্ছে, এখান থেকে কিন্তু খুব ইজিলি প্রুভড হয়ে যাচ্ছে তারা কেউই ইন্ডিপেন্ডেন্ট নবাব ছিলেন না। ওকে, নাও নেক্সট। সেভেন্টিন 1764 কি হচ্ছে? ব্যাটল অফ বক্সার। যে বক্সারের যুদ্ধে ইংরেজ বাহিনী নবাব বাহিনীকে পরাজিত করছে, করার পর কিন্তু দুটো জিনিস আসছে। একটা হচ্ছে ডুয়েল গভর্নমেন্ট সিস্টেম, দ্বৈত শাসন ব্যবস্থা, যেখানে নবাবের হাতে আছে অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার আর কোম্পানির হাতে আছে ফিনান্সিয়াল পাওয়ার। মানে নবাবকে তার অ্যাডমিনিস্ট্রেশন চালানোর জন্য কোম্পানি ফিনান্সের ওপর ডিরেক্ট বা ইনডাইরেক্ট ডিপেন্ড করতে হচ্ছে। আর একটা কি, বাংলা, বিহার, উড়িষ্যার রাজস্ব আদায়ের অধিকার লাভ করছে, যেটাকে বলা হয় গ্র্যান্ট অফ দেওয়ানি। ওকে, তাহলে এই যে 1757 টু 1857 এই পার্টিকুলার যে পার্টটা, এই পার্টিকুলার পার্টটাকে কি আমরা সিআর বা কোম্পানি রুল বলতে পারবো? নিশ্চয়ই বলা যাবে। তার কারণ যেহেতু ইন্ডিপেন্ডেন্ট নবাবের পতন হচ্ছে, কোম্পানির একটা রুল স্টার্ট হচ্ছে, তাই জন্য কিন্তু আমরা এই পার্টটাকে কিন্তু সিআর বা কোম্পানি রুল বলতে পারি। এইবার এই যে সিআর আমরা দেখতে পাচ্ছি কোম্পানি রুল, এই কোম্পানির শাসনকালে কিন্তু ব্রিটিশরা এক বা একাধিক নিয়মকানুন এনেছিলেন। এখন সেই এক বা একাধিক নিয়মকানুনগুলো কি? প্রথম আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ডুয়েল গভর্নমেন্ট সিস্টেম। এখন এই যে আমরা ডুয়েল গভর্নমেন্ট সিস্টেম এখানে দেখছি, এই ডুয়েল গভর্নমেন্ট সিস্টেমে নবাবের হাতে আছে অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার, কোম্পানির হাতে আছে ফিনান্সিয়াল পাওয়ার। মানে নবাবকে তার অ্যাডমিনিস্ট্রেশন চালাতে গেলে কোম্পানির ফিনান্সের উপর ডিরেক্ট বা ইনডাইরেক্ট ডিপেন্ড করতে হচ্ছে। তাহলে ন্যাচারালি নবাবের মনে এই কোম্পানির শাসন সম্পর্কে একটা গ্রিভান্স কিন্তু তৈরি হবেই, এবং সেটা খুব স্বাভাবিক। ওকে, নাও নেক্সট আমরা যেটা দেখি, নেক্সট আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পার্মানেন্ট সেটেলমেন্ট। এখন প্রশ্ন হচ্ছে এই পার্মানেন্ট সেটেলমেন্টটা কার সঙ্গে হচ্ছে? সেটেলমেন্ট যখন বলেছি কারুর সঙ্গে হবে না, এই পার্মানেন্ট সেটেলমেন্টটা হচ্ছে জমিদারদের সঙ্গে। জমিদারদের বলা হচ্ছে তোমাদের জমি থেকে যে প্রোডাকশন হচ্ছে, সেই প্রোডাকশনের একটা নির্দিষ্ট পার্সেন্টেজ তোমাকে একটা নির্দিষ্ট দিনের মধ্যে, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে দিতে হবে। এবার নির্দিষ্ট সময়টা কি না, নির্দিষ্ট সময়টা হচ্ছে যেদিন রেভিনিউ দিতে হবে সেই দিন যদি সানসেটের আগে রেভিনিউ পে করে দেয়, ওয়েল অ্যান্ড গুড। কিন্তু যদি সানসেটের আগে রেভিনিউ পে করতে আনএবল হয়, তাহলে কিন্তু ও জমিটাকে ক্রপ করে নেওয়া হবে। দ্যাট ইজ কল্ড সানসেট ল বা সূর্যাস্ত আইন। তো মাই ডিয়ার স্টুডেন্টস, সানসেট ল অ্যাপ্লাই করার কারণে যে সমস্ত জমিদাররা তাদের জমিদারি হারাচ্ছে, তাহলে তাদের মনে এই ব্রিটিশ শাসন সম্পর্কে একটা গ্রিভান্স তৈরি হবে না হবে না? অবভিয়াসলি হবে। ওকে, নাও নেক্সট। নেক্সট আমরা যদি দেখি, তাহলে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে কি, সাবসিডারি অ্যালায়েন্স। এখন প্রশ্ন হচ্ছে এই সাবসিডারি অ্যালায়েন্সটা কি না, অধীনতামূলক মিত্রতা নীতি। তো এই সাবসিডারি অ্যালায়েন্সটা কার সময় হচ্ছে না, লর্ড ওয়েলেসলির আমলে হচ্ছে। যেমন আমরা যদি এখানে বলি ডুয়েল গভর্নমেন্ট সিস্টেম অ্যাপয়েন্টেড বাই হুম, তাহলে হবে রবার্ট ক্লাইভ।
যদি আমরা বলি এখানে পার্মানেন্ট সেটেলমেন্ট অ্যাপয়েন্টেড বাই হুম, তাহলে হবে হচ্ছে লর্ড কর্নওয়ালিস। অ্যান্ড অ্যাজ সেম অ্যাজ আমরা যদি বলি সাবসিডিয়ারি অ্যালায়েন্স সিস্টেম অ্যাপয়েন্টেড বাই হুম, তাহলে আমাদের যে নামটা আসবে সেটা হচ্ছে লর্ড ওয়েলেসলি। এটা কি না, ব্রিটিশরা তাদের সাম্রাজ্য বাড়াতে বাড়াতে একজন রাজার রাজদরবারের একদম কাছাকাছি গিয়ে দুটো অপশন রাজার সামনে রাখছেন। ফার্স্ট অপশন যে আপনি আমার সাথে যুদ্ধ করুন, আপনার যা টেরিটরি রয়েছে সেটাকে আপনি সেভ করুন, বাট আমার যা আর্মি ফোর্স রয়েছে তাতে আপনাকে ডিস্ট্রয় করাটা আমার কাছে খুব একটা ডিফিকাল্ট হবে না এবং খুব একটা টাইম কনজিউমিং হবে না। অ্যান্ড সেকেন্ড থিং যেটা, সেটা হচ্ছে কি যে আপনার যদি মনে হয় যে আপনার আর্ম ফোর্স ততটা স্ট্রং নয়, তাহলে আপনি আমাকে ট্যাক্স পে করুন, আপনার টেরিটরি আপনি বাঁচান। তো সেই রাজার কাছে যদি মনে হয় যে না তার আর্ম ফোর্স ততটা স্ট্রং নয়, তাহলে রাজাকে সেকেন্ড অপশনটায় যেতে হবে। এবার সেকেন্ড অপশনটায় গিয়ে রাজাকে ট্যাক্স পে করে তার টেরিটরি বাঁচাতে হচ্ছে। তাহলে ন্যাচারালি রাজা ভাবছেন যে আমি কেমন রাজা, আমি জনগণের কাছ থেকে ট্যাক্স নিই, আর আজকে আমার টেরিটরি বাঁচাতে গিয়ে আমাকে অন্য একটি বিদেশি শক্তিকে ট্যাক্স পে করতে হচ্ছে। তাহলে ন্যাচারালি এই সাবসিডিয়ারি অ্যালায়েন্স সিস্টেমের জন্য এই কোম্পানির শাসন সম্পর্কে নেটিভ রুলারদের মনে গ্রিভান্স তৈরি হবে না? হবে না? অবভিয়াসলি হবে। ওকে, অ্যান্ড নাও দ্য নেক্সট পার্ট, দ্যাট ইজ doctrine of lapse. Now doctrine of lapse কি? সত্যবিলোপ নীতি ইন্ট্রোডিউস করেছেন কে? না, লর্ড ডালহাউসি। একজন নেটিভ রুলারের যদি কোনো নিজের লিগাল হায়ার্স না থাকে, তাহলে অ্যাডপ্টেড চাইল্ডের প্রপার্টি রাইট মেনে নেওয়া যাবে না। তার মানে তার প্রপার্টিটা কিন্তু ব্রিটিশরা ক্যাপচার করবে। তাহলে ন্যাচারালি এই ডক্ট্রিন অফ ল্যাপসের কারণেও কিন্তু এই কোম্পানির শাসন সম্পর্কে ব্রিটিশদের মনে কিন্তু একটা গ্রিভান্স তৈরি হচ্ছে। তার মানে এই যে আমরা 1757 টু 1857 এই যে সেগমেন্টটা দেখতে পাচ্ছি, এই সেগমেন্টটায় যে কোম্পানির শাসন তৈরি হয়েছে, সেই কোম্পানির শাসনে যে যে প্রিন্সিপালগুলো এলো, ডুয়েল গভর্নমেন্ট সিস্টেম, পার্মানেন্ট সেটেলমেন্ট, সাবসিডিয়ারি অ্যালায়েন্স সিস্টেম, ডক্ট্রিন অফ ল্যাপস, তার ফলে কিন্তু ভারতবর্ষের তথা বাংলার মানুষের কিন্তু সার্বিক ক্ষতি হচ্ছে। এবং সেই ক্ষতির জায়গা থেকে সবাই একটা জিনিস বুঝছে যে সেখানে দেশীয় শাসকের হয়েছে, কৃষকের হয়েছে, আমজনতার হয়েছে। সবাই একটা জিনিস ভাবলো যে আমাদের প্রত্যেককে কিন্তু একটা ছাতার তলায়, একটা ব্যানারের তলায় কিন্তু আসতে হবে। কারণ একটা নির্দিষ্ট লক্ষ্য, একটা মন্ত্র, একটা ব্রত নিয়ে আমাদের এগোতে হবে, তবেই কিন্তু একমাত্র ভারতবর্ষের স্বাধীনতার সূর্যোদয় দেখাটা আমাদের পক্ষে সম্ভব হবে। এবং সেটা কিভাবে? না, 1857-এ আমরা দেখতে পাচ্ছি কি সিপাই মিউটিনি হয়েছে। বাট মাই ডিয়ার স্টুডেন্টস, 1857-এ কিন্তু প্রথম সিপাই মিউটিনি হয়নি। এর আগেও কিন্তু সিপাই মিউটিনি অনেকবার হয়েছে। 1806 সালে হয়েছে, 1824-এ হয়েছে, 1839-এ হয়েছে, 1848-এ হয়েছে, 1857 সালেও হয়েছে। আগেরগুলোতে সিপাইদের ইনভলভমেন্টই শুধু ছিল। বাট এই সিপাই মিউটিনিটিতে মেন রিজন কিন্তু সিপাইদের ছিল, সেটা হচ্ছে এনফিল্ড রাইফেলের গ্রেট কার্তুজ। কারণ তাদেরকে বোঝানো হলো ওই কার্তুজের যে টোটাটা সেটা দাঁতে কেটে ব্যবহার করতে হতো এবং সেখানে নাকি শূকরের চর্বি রয়েছে বা গরুর চর্বি রয়েছে। তার মানে হিন্দু এবং মুসলিম দুটো ক্যাটাগরিকেই কিন্তু ব্রিটিশদের এগেনস্টে নিয়ে যাওয়া হলো। কারা নিয়ে গেলেন? না, এই সেকশনটা যারা বেসিক্যালি কিন্তু ব্রিটিশ শাসনের ফলে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাহলে ন্যাচারালি সবাই ভাবলো যে এই ব্রিটিশ বিরোধী আন্দোলনে সেনাবাহিনীকে সঙ্গে নিয়ে জোটবদ্ধভাবে আমরা একটা আন্দোলন করে ব্রিটিশ অপশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারবো। তো চিন্তা ভাবনাটায় কিন্তু কোনো রকম ফাঁকফোকর ছিল না। কিন্তু প্রবলেম যেটা হলো সেটা হচ্ছে আমার এনিমিটা সেম, বাট গ্রিভান্সগুলো তো আলাদা। তার কারণ নেটিভ রুলারের গ্রিভান্স আলাদা, পিজেন্টসের গ্রিভান্স আলাদা, আর্মির গ্রিভান্স আলাদা, কমন ম্যানের গ্রিভান্স আলাদা। অর্থাৎ কোনো ন্যাশনাল গ্রিভান্স এখানে কাজ করলো না। এনিমি সেম হলে কি হবে? যেহেতু ন্যাশনাল গ্রিভান্স নেই, তাই জন্য আলটিমেটলি হলো কি না, এটা ফেলিওর হয়ে গেল। সো ডিউ টু ল্যাক অফ প্ল্যানিং অ্যান্ড লিডারশিপ, প্রপার প্ল্যানিং ছিল না, প্রপার লিডারশিপ ছিল না, তাই জন্য কিন্তু এটা ফেলিওর হয়ে গেল। এবং যখনই এটা ফেলিওর হলো, তখনই কিন্তু ভারতবর্ষের মানুষ একটা জিনিস বুঝলো যে একটা নির্দিষ্ট লক্ষ্য, একটা নির্দিষ্ট ব্রত নিয়ে যদি এগোই,
তবেই একমাত্র কিন্তু আমরা এই সাকসেসটা রিচ করতে পারবো। তাই ওই ভুলটা থেকে ভারতবর্ষে কতগুলো গুরুত্বপূর্ণ পলিটিক্যাল ফুটস্টেপ এবং অর্গানাইজেশন তৈরি হতে কিন্তু আমরা দেখলাম। কীরকম? লেটস সি। দেখো 1857 সালে সিপাহী বিদ্রোহের পর আমরা যেটা দেখতে পাচ্ছি যে 1876-এ আমরা কি হতে দেখছি না, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন। 1876 সালে তৈরি হলো কি না ভারত সভা। ভারত সভার উদ্দেশ্য এবং লক্ষ্যগুলো বাস্তবায়িত হতে আমরা দেখতে পাচ্ছি। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের যে প্ল্যাটফর্ম তার সেকেন্ড সেশনটাতে আমরা কিন্তু অনেকটা কার্যকরী হতে দেখছি। তাহলে এরপরে আমরা দেখছি কি না, এই 1876-এ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন তৈরি করার ক্ষেত্রে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। নাও 1885-এ আমরা যেটা দেখছি সেটা হচ্ছে INC, অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। সবাই নিশ্চয়ই নামটা শুনেছ। নাও নেক্সট আমরা যেটা দেখতে পাচ্ছি 1920-তে আমরা কি হতে দেখছি, NCM, দ্যাট মিনস নন কোঅপারেশন মুভমেন্ট, অসহযোগ আন্দোলন। নাও নেক্সট 1930-তে আমরা কি দেখছি, CDM, দ্যাট মিনস সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট, অর্থাৎ আইন অমান্য আন্দোলন। আর নেক্সট 1942-তে আমরা কি হতে দেখছি, কুইট ইন্ডিয়া মুভমেন্ট, অর্থাৎ ভারত ছাড়ো আন্দোলন। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা দেখো 1857 সালের পরে যে অর্গানাইজেশনগুলো তৈরি হতে দেখছি, যে পলিটিক্যাল মুভমেন্টগুলো আমরা তৈরি হতে দেখছি ভারতবর্ষের স্বাধীনতা অর্জনের জন্য। 1876-এ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, 1885-এ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, 1920-তে নন কোঅপারেশন বা অসহযোগ আন্দোলন, 1930-তে সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট বা আইন অমান্য আন্দোলন, অ্যান্ড 1942-তে কুইট ইন্ডিয়া মুভমেন্ট বা ভারত ছাড়ো আন্দোলন। তো এই যে 1857 to 1947 এই যে সেগমেন্টটা আমরা দেখলাম, অর্থাৎ যদি আমরা 1857-কে যদি আমরা মাঝখানে রেখে ডিসকাস করি, তাহলে এই যে পরের পার্টটা দেখলাম, এই পরের পার্টটাকে আমরা তো INM বা ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট বলতেই পারি। তাহলে আমি শুরুতেই বলেছিলাম যে কম্পিটিটিভ এক্সামসের যে পরীক্ষাগুলো তোমরা আগামী দিনগুলোতে দিতে চলেছো বা অলরেডি তোমরা দিয়েছো, সেখানে হিস্ট্রির দুটো সেগমেন্ট আমরা দেখতে পাই। একটা হচ্ছে ইন্ডিয়ান হিস্ট্রি আর একটা হচ্ছে স্পেশাল এমফেসিস অফ ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট। তার মানে আমরা এই 1857 রিভোল্টটাকে বেস করে নেক্সট সেগমেন্ট যেটা দেখলাম সেটাকে আমরা বলতে পারছি কিন্তু INM বা ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট। ওকে, এবার এটা ভারতের জন্য আমরা ধরে নিচ্ছি INM, কিন্তু ব্রিটিশ শাসন নীতির ক্ষেত্রেও কিন্তু একটা র্যাডিক্যাল, ড্রাস্টিক অ্যান্ড ড্রামাটিক চেঞ্জেস আসছে। সেই ড্রামাটিক চেঞ্জেসটা কি না, এই 1857 সিপাহী মিউটিনির ভয়াবহতা দেখে ব্রিটিশরা সিদ্ধান্ত নিচ্ছে যে না, আর কোম্পানি শাসনের ওপর আমাদের ফেথ রাখলে হবে না, এবার আমাদের নিজেদের কিছু করতে হবে। আর সেই নিজেদের কিছু করতে হবার তাগিদ নিয়ে 1858-এ মহারানী ভিক্টোরিয়ার একটা প্রোক্লামেশন বা একটা ঘোষণাপত্র জারি হচ্ছে, যে প্রোক্লামেশনে তিনি সিদ্ধান্ত নিচ্ছেন যে আর কোম্পানি শাসনের ওপর ভারতবর্ষের শাসন ব্যবস্থা নির্ভরশীল নয়, এবার ভারতবর্ষের ওপর ব্রিটিশ পার্লামেন্টের প্রভুত্ব জারি হবে, ব্রিটিশ পার্লামেন্টের শাসন লাগু করা হবে। অর্থাৎ এই কোম্পানির রুল থেকে তৈরি হলো ভারতবর্ষের বুকে ব্রিটিশ পার্লামেন্টের শাসন, যেটাকে আমরা সো কল্ড ভাইসরয় অফ ইন্ডিয়া বলে থাকি।
তার মানে এই যে পার্টটা, এই পার্টটাকে তাহলে আমরা ছোট করে BPR, দ্যাট মিন্স ব্রিটিশ পার্লামেন্টারি রুল বলতেই পারি। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, একটা জিনিস দেখো, তোমরা বলবে স্যার টপিক তো 1857 সিপাই মিউটিনি। ওয়েল, কিন্তু 1857 সিপাই মিউটিনি যদি হয়, তাহলে আমরা এখানে এই পার্টটা এবং এই পার্টটাকে ডিসকাস করলাম কেন? তার কারণটা হচ্ছে, আমরা যদি খুব ইজিলি একটা জিনিস মাথায় রাখবে যে হিস্ট্রি এমন একটা সাবজেক্ট, সেই সাবজেক্টটাকে খুব সিগনিফিকেন্টলি আমাদের পড়াশুনো করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে যে বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে শর্টকাট ট্রিক্স। স্টোরিটা যদি ক্লিয়ার থাকে তাহলে অনেক ধরনের প্রশ্নের কিন্তু সামনাসামনি তোমরা কিন্তু হতে পারবে খুব ইজিলি। তো দেখো, এই যে 1857 রিভোল্ট, যদি আমরা এর আগের পার্টটাকে দেখি তাহলে আমরা ইজিলি এটাকে বলতে পারি কজেস অফ 1857 রিভোল্ট। আর যদি আমরা 1857 রিভোল্টের পরের পার্টটাকে আমরা দেখি তাহলে আমরা বলতে পারবো এফেক্ট অফ 1857 রিভোল্ট। তার মানে 1857কে যদি মাঝে রাখি তাহলে এটা হচ্ছে আমার কজ আর এটা হচ্ছে কি না আমার এফেক্ট। ওকে, তো এই হচ্ছে আমাদের 1857 রিভোল্ট যদি পড়তে যাই তাহলে আমাদের কোন কোন বিষয়গুলোর ওপর ঠিক কতটা আমাদের নজর রাখতে হবে সেটাকে কিন্তু আমরা ক্লাসে ডিসকাস করে নিলাম। এবার আমাদের মাথায় রাখতে হবে, কারণ আমরা সবাই জানি যে আমাদের এমসিকিউ ফেস করতে হয়, তো কোশ্চেন কি ধরনের হতে পারে। টপিক তো নয়, আমরা বুঝলাম যে টপিকটা আমি কিভাবে পড়ব। আমি প্রথমেই বলেছিলাম আগে আমরা দেখব কিভাবে পড়ব। তো কিভাবে বলতে যদি আমরা এভাবে পড়ি তাহলে আমাদের কাছে বিষয়টা কিন্তু ক্লিয়ার থাকবে। এবার আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে পার্টিকুলার এই টপিকটার ওপর কম্পিটিটিভ এক্সামসে ঠিক কী ধরনের প্রশ্ন আসতে পারে। তাহলে চলো একবার আমরা দেখে নিই যে সেই ধরনের কোশ্চেনগুলো কি এবং সেই কোশ্চেনগুলোর অ্যান্সার কি হতে পারে। ওকে, চলো লেটস সি। দেখো, আমাদের এখানে প্রথম একটা কোশ্চেন রাখা হয়েছে। সেই কোশ্চেনটা হচ্ছে, when did Queen Victoria declared the taking over Indian administration under British Crown? আমি একটু আগে কিন্তু যখন টপিকটা ডিসকাস করেছিলাম তখন কিন্তু আমি বলেছিলাম যে মহারানী ভিক্টোরিয়ার প্রোক্লামেশন অনুযায়ী এই কোম্পানির শাসন থেকে ব্রিটিশ পার্লামেন্টের শাসন জারি হচ্ছে। আমি ইয়ারটাও বলেছিলাম, সেই ইয়ারটা কত না 1858। কিন্তু 1858-এর পার্টিকুলার যদি আমরা কোনটাকে নেব, অর্থাৎ 1858 বললে তো হবে না, 1858-এ এখানে অনেকগুলো রয়েছে। 1858-এর 1 নভেম্বর রয়েছে, 15 নভেম্বর 1858 রয়েছে, 22 নভেম্বর 1858 রয়েছে, অ্যান্ড 30 অক্টোবর 1858 রয়েছে। তো মাই ডিয়ার স্টুডেন্টস, এবার আমাদের আসতে হবে ভেতরে, তা পার্টিকুলার কোন ডেটটাকে আমরা কিন্তু এখানে ধরব। যদি আমরা এখানে পার্টিকুলার ডেট ধরি তাহলে আমরা সেটাকে দেখতে পাচ্ছি, কিন্তু সেটা হচ্ছে আমাদের এখানে 1 নভেম্বর 1858, অর্থাৎ এই ডেটটাকে দেখতে পাচ্ছি। তোমাদের যদি এই ডেটটাকে পার্টিকুলার যদি আমরা হাইলাইট করতে চাই তাহলে একজন পার্সোনালিটিকে দিয়ে কিন্তু আমরা এটাকে বোঝাতে পারি। যেমন ধরো, আমরা যদি দেখি লর্ড ক্যানিং। এই যদি আমরা লর্ড ক্যানিংকে দেখি আর লর্ড ক্যানিংয়ের যদি আমরা টাইম ফ্রেমটাকে দেখি, না লর্ড ক্যানিংয়ের টাইম ফ্রেমটা যদি আমরা দেখি তাহলে সেটা দেখব কত না 1856 to 62। এখন এই যে 1852 to 56 to 62 আমরা দেখতে পাচ্ছি, তো এই পার্টটাকে আমরা কিন্তু দুটো সেপারেট সেগমেন্টে ডিভাইড করছি। একটা হচ্ছে 1856 to 1858 আর আরেকটা হচ্ছে 1858 to 62। তো এই 1858-এ মহারানী ভিক্টোরিয়ান প্রোক্লামেশন অনুযায়ী প্রথম ভাইসরয় অফ ইন্ডিয়া পোস্টটা কিন্তু ইমপ্লিমেন্ট হচ্ছে। তার মানে যদি এই 58-এর পর ভাইসরয় অফ ইন্ডিয়া পোস্টটা তৈরি হয়, তার মানে এই জায়গাটাকে আমরা বলতে পারি ভাইসরয় অফ ইন্ডিয়া, আর এই পার্টটাকে আমরা বলতে পারি তাহলে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। মানে এর আগেও ছিলেন।
তার মানে যদি আমাদের এখানে এই একটা কোশ্চেন সলিউশন করতে গিয়ে আমরা কিন্তু আরও দুটো কোশ্চেন কিন্তু সলিউশন করে ফেললাম। কীরকম? একটা হচ্ছে কি না, 1858-এর 1 নভেম্বর ব্রিটিশ ক্রাউন ডিক্লেয়ার করছে যে ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেশন এবার ব্রিটিশ ক্রাউনের আন্ডারে আসছে, অর্থাৎ ব্রিটিশ পার্লামেন্টের ডিরেক্ট রুলে আসছে। তো সেখান থেকে আমরা ভাইসরয় অফ ইন্ডিয়া পোস্টটা তৈরি হতে দেখছি। তার মানে 58-এ ভাইসরয় অফ ইন্ডিয়া তৈরি হওয়া মানে 58-এর আগে অবধি গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ছিল। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, যদি তোমাদের সামনে প্রশ্ন করা হয় যে হু ওয়াজ দ্য ফার্স্ট ভাইসরয় অফ ইন্ডিয়া, অ্যান্সার হবে কি লর্ড ক্যানিং। সাইমালটেনিয়াসলি যদি তোমাদের সামনে এই প্রশ্ন রাখা হয় যে হু ওয়াজ দ্য লাস্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, তাহলেও অ্যান্সার কি হবে? লর্ড ক্যানিং। বোঝা গেছে? তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট কোশ্চেন ডিসকাশন, যে একটা কোশ্চেন থেকে আমরা কিভাবে আর একটা কোশ্চেনে কিন্তু শিফট করতে পারবো। ওকে, চলে আসি আমরা আমাদের নেক্সট কোশ্চেনটায়। আমাদের নেক্সট কোশ্চেন কি বলা হয়েছে দেখো। নাও, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং কমিশনস is associated with the army reorganization after the suppression of the revolt of 1857? তো আর্মি রিঅর্গানাইজেশনটা সাপ্রেস করা হচ্ছে কোন কমিশনের মাধ্যমে? না, আমরা এখানে যে অপশনগুলো দেখছি দেখো, পাবলিক সার্ভিস কমিশন, পিল কমিশন, হান্টার কমিশন অ্যান্ড সাইমন কমিশন এখানে আমরা দেখতে পেয়েছি। তো এখানে আমরা যে অ্যান্সারটা দেখব সেই অ্যান্সারটা হচ্ছে কি না, পিল কমিশন। এবার এই পিল কমিশন যদি আমরা বলি, খুব ভালো কথা, কিন্তু এই কমিশনের একজন তো ইনচার্জ ছিলেন, অথরিটিতে কেউ ছিলেন। তো সেই পার্সনটার নাম কি? তোমার প্রশ্নটা ওইভাবেও আসতে পারে। তো সেই পার্সনটার নাম আমরা দেখো এখানে লিখে দিচ্ছি, তার নাম হচ্ছে জনাথন পিল। সো জনাথন পিল, তিনি এই পিল কমিশনের কিন্তু সুপ্রিম ইনচার্জ ছিলেন এবং তার নির্দেশ অনুযায়ী কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই আর্মি রিঅর্গানাইজেশন পার্টটাকে কিন্তু আলটিমেটলি কিন্তু সাপ্রেস করা হচ্ছে। ওকে, এটা ছিল আমাদের কোশ্চেন নাম্বার 2 এর অ্যানোটেশন। নাও নেক্সট চলে আসি আমরা কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3-তে কি বলা হয়েছে দেখো, বলছে হোয়াট ওয়াজ দ্য রিয়েল নেম অফ নানা সাহেব। তো হোয়াট ওয়াজ দ্য রিয়েল নেম অফ নানা সাহেব আমরা যখন দেখছি, আমাদের দেখতে হবে অপশনগুলো কি আছে। না, আমাদের ফার্স্ট অপশন যেটা রয়েছে সেটা হচ্ছে রামচন্দ্র পাণ্ডুরঙ্গ, নেক্সট গোবিন্দ ধন্দুপন্ত, নেক্সট মোহাম্মদ মহসিন আর নেক্সট অন্ধ্রকেশরী। এই ধরনের কোশ্চেনের অ্যান্সার করতে গেলে অ্যান্সারটা তো আমি করবই, তার সঙ্গে সঙ্গে বাকি যে অপশনগুলো রয়েছে সেই বাকি অপশনগুলো থেকেও যদি আমরা অ্যান্সার বার করে নিতে পারি, তাহলে বোধহয় আমাদের জন্য বিষয়টা অনেকটা ইজি হতে পারে। ওকে, তো দেখো এখানে আমাদের অ্যান্সার কি হবে না, এখানে আমাদের অ্যান্সার হচ্ছে গোবিন্দ ধন্দুপন্ত। তো হোয়াট ওয়াজ দ্য রিয়েল নেম অফ নানা সাহেব, তাহলে অ্যান্সার হচ্ছে কি না গোবিন্দ ধন্দুপন্ত। ফাইন, কিন্তু রামচন্দ্র পাণ্ডুরঙ্গ কার নাম, মোহাম্মদ মহসিন কার, অন্ধ্রকেশরী কার, এগুলোও তো আমাদের জেনে নিলে ভালো হয়। তাহলে চলো লেটস সি, আমরা যদি বলি রামচন্দ্র পাণ্ডুরঙ্গ কার, রামচন্দ্র পাণ্ডুরঙ্গ যদি আমরা দেখি তাহলে আমরা যে নামটা দেখব সেটা হচ্ছে তাঁতিয়া টোপি। নামটা নিশ্চয়ই তোমাদের সকলের চেনা পরিচিত। তো তাঁতিয়া টোপি আমরা দেখতে পেলাম কি রামচন্দ্র পাণ্ডুরঙ্গের। নাও নেক্সট হচ্ছে মোহাম্মদ মহসিন। মোহাম্মদ মহসিন কার নাম? মোহাম্মদ মহসিন হচ্ছে দুদু মিয়া। মোহাম্মদ মহসিন আমরা দেখতে পাচ্ছি দুদু মিয়া। আর নেক্সট যদি আমরা বলি অন্ধ্রকেশরী, তাহলে অন্ধ্রকেশরী কার হবে? অন্ধ্রকেশরী হচ্ছে টি প্রকাশম। টি প্রকাশম। তার মানে আমরা কি কি দেখলাম এখানে? ফার্স্ট আমরা দেখতে পাচ্ছি যে রামচন্দ্র পাণ্ডুরঙ্গের হচ্ছে তাঁতিয়া টোপি,
গোবিন্দ ধন্দুপদ আমাদের কোশ্চেন অনুযায়ী অ্যাকচুয়াল অ্যান্সার। নানা সাহেবের হচ্ছে গোবিন্দ ধন্দুপন, মোহাম্মদ মহসিন হচ্ছেন দুদুমিয়া, অ্যান্ড অন্ধকেশরী হচ্ছে টি প্রকাশম। অর্থাৎ আমরা একটা কোশ্চেনের অ্যান্সার নয়, আমরা চারটে কোশ্চেনের অ্যান্সার কিন্তু খুব ইজিলি এখানে বার করে নিতে পারলাম। ওকে, নাও চলে আসি আমরা আমাদের নেক্সট কোশ্চেনে। আমাদের নেক্সট কোশ্চেন কি বলা হয়েছে? দ্য বার্থ প্লেস অফ মহারানী লক্ষ্মীবাই, দ্য হিরোইন অফ দ্য 1857 ফ্রিডম স্ট্রাগল। তো বার্থ প্লেস মহারানী লক্ষ্মীবাইয়ের বার্থ প্লেস কোথায় ছিল না? বার্থ প্লেস হচ্ছে আমার এখানে অ্যান্সার দেখো কি কি বলেছে, আগ্রা বলেছে, ঝাঁসি বলেছে, বারাণসী বলেছে, বৃন্দাবন বলেছে। মাই ডিয়ার স্টুডেন্টস, এই ধরনের কোশ্চেনের অপশানের ক্ষেত্রে স্বভাবত স্টুডেন্টসরা কিন্তু সবার আগে ভুল কোনটা করে না? সবার আগে সবাই ভুল করে ফেলে ঝাঁসি। কিন্তু ঝাঁসির রানী ছিলেন লক্ষ্মীবাই, ঝাঁসিটা তার কিন্তু বার্থ প্লেস ছিল না। তো বার্থ প্লেস যদি আমরা বলি তাহলে সেটা হচ্ছে কি না বারাণসী। সো বারাণসী ইজ দ্য রাইট অ্যান্সার। এবার বারাণসী তো বললাম আমরা, কিন্তু যদি বলা হয় কত সালে, তাহলে সেটা আমরা দেখতে পারি সেটা হচ্ছে 19 নভেম্বর 1828, 19শে নভেম্বর 1828। এটা আমরা কিন্তু এই মহারানী লক্ষ্মীবাই যিনি রয়েছেন সেই মহারানী লক্ষ্মীবাইয়ের কিন্তু আমরা ইয়ার অফ দ্য বার্থ আমরা দেখতে পাচ্ছি। এখন প্রশ্ন হচ্ছে এই যে মহারানী লক্ষ্মীবাই আমরা নামটা বলছি, এনার অ্যাকচুয়াল নাম কি ছিল? এটা আর একটা প্রশ্ন, এটাও কম্পিটিটিভ এক্সামে কিন্তু অনেকবার এসছে। সেই নামটা হচ্ছে মণিকর্ণিকা। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা আবারও 3খানা কোশ্চেন কিন্তু অ্যান্সার করে ফেলতে পারলাম এই একটা কোশ্চেন থেকে, যে এখানে বার্থ প্লেস অফ মহারানী লক্ষ্মীবাই যদি বলি তাহলে বারাণসী। কত সালে জন্ম হয়েছে? 19শে নভেম্বর 1828 সালে। তার অ্যাকচুয়াল নাম কি ছিল না মণিকর্ণিকা। ওকে, চলো লেটস সি নেক্সট কোশ্চেন। হু ওয়াজ দ্য অথর অফ দ্য বুক কজেস অফ ইন্ডিয়ান রিভোল্ট? তো এখানে আমরা যে অপশানগুলো দেখতে পাচ্ছি, এই যে কজেস অফ দ্য ইন্ডিয়ান রিভোল্ট, এই যে আমরা 1857 সিপাই মিউটিনি ডিসকাশন করলাম, সেখানে কিন্তু বুকস অ্যান্ড অথার্স খুব ইম্পর্টেন্ট, কারণ বুকস অ্যান্ড অথার্সের ওপর কোশ্চেন আসে এবং কোটেশনের ওপর কিন্তু কোশ্চেন আসে, কারণ কম্পিটিটিভ এক্সামসে কিছু কোটেশন ভিত্তিক চ্যাপ্টার আছে, তার মধ্যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে আমাদের এই 1857 সিপাই মিউটিনি। ওকে, তো এখানে বলা হয়েছে একটা কোটেশন দেওয়া রয়েছে কজেস অফ ইন্ডিয়ান রিভোল্ট, এটা কে বলেছেন? অপশান আছে কি কি? ভিডি সাভারকার আছে, সৈয়দ আহমেদ খান আছে, এস.এন. সেন আছে, এস.বি. চৌধুরী আছে। তো আমাদের এখানে অ্যাকর্ডিং টু অপশান যে অ্যান্সারটা বেরোচ্ছে সেটা হচ্ছে সৈয়দ আহমেদ খান। এই যে আমরা কোটেশনটা দেখতে পাচ্ছি কজেস অফ ইন্ডিয়ান রিভোল্ট, এটা কে বলছেন না সৈয়দ আহমেদ খান। তাহলে ন্যাচারালি স্টুডেন্টসের মনে একটা কিন্তু কোয়ারিজ তৈরি হবে যে যদি আমার এখানে কজেস অফ ইন্ডিয়ান রিভোল্ট এটা সৈয়দ আহমেদ খানের হয়, তাহলে বাকিগুলো থেকে আমরা কীরকমভাবে অ্যান্সার করতে পারি। দেখো আমরা এখানে বলছি ভিডি সাভারকার। তো ভিডি সাভারকারের যে কোটেশনটা, সেই কোটেশনটা কি? ভিডি সাভারকারের কোটেশনটা হচ্ছে দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স। অর্থাৎ ভিডি সাভারকারের যদি আমরা কোটেশনটা দেখতে চাই তাহলে আমরা দেখছি কি দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স। ওকে, এটা কোটেশন কিন্তু, বুকস কিন্তু নয়, আমি আগেই বলছি। নাও যদি আমরা এস.এন. সেনকে দেখি, এমনি এস.এন. সেনের যদি আমরা বুকস হিসেবে দেখি, এই যে ধরো এখানে আমরা বলছি কি অথার, হু ওয়াজ দ্য অথার অফ দ্য বুক, তার মানে এটা একটা বইয়ের নাম কজেস অফ ইন্ডিয়ান রিভোল্ট। তাহলে এই কজেস অফ ইন্ডিয়ান রিভোল্টের লেখক কে ছিল? ভিডি সাভারকার। এই কজেস অফ ইন্ডিয়ান রিভোল্টের লেখক কে ছিলেন? সৈয়দ আহমেদ খান। তাহলে এটাও আর একটা বই আমরা দেখতে পাচ্ছি।
তাহলে এই যে আমরা বলছি এই যে বুকসগুলো, এই বুকসগুলোর ওপর বেস করে কিন্তু কোটেশনও আছে, সেই কোটেশনগুলোর ওপরও কিন্তু তোমাদের নজর রাখতে হবে। এখানে আমরা বুকস অ্যান্ড অথার্সটাকে হাইলাইট করছি, কোটেশনগুলোও কিন্তু আমাদের আগামী ক্লাসগুলোতে কিন্তু তোমরা ফলো আপ করতে পারবে, ঠিক আছে? তো এখানে আমরা দেখো ভিডি সাভারকারের যে বইটা সেটা কি, দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স। ওকে, নাও নেক্সট আমরা যদি দেখি এখানে এসএন সেন, এসএন সেনের লেখা বুকসের নাম আমরা কি পাবো? এসএন সেনের লেখা যে বই সেই বইটা হচ্ছে 1857, এটাই বইটার নাম 1857, এটাই বইটার নাম এসএন সেনের। ওকে, আর যদি আমরা এসবি চৌধুরীর বই দেখি, তাহলে এসবি চৌধুরীর বই হচ্ছে সিভিল রিভিলিয়ন in Indian mutinies. So my dear students, আমি আরেকবার তোমাদেরকে বুঝিয়ে দিই। কোশ্চেন ছিল হু ওয়াজ দ্য অথর অফ দ্য বুক কজেস অফ ইন্ডিয়ান রিভোল্ট, একটা বইয়ের নাম ছিল, সেই বইটার লেখক কে ছিলেন না আমাদের সৈয়দ আহমেদ খান। ওকে, নেক্সট আমাদের যেটা আলোচ্য বিষয় ছিল বাকি যে অপশনগুলো রয়েছে তাদেরও লেখা কোনো বই আছে কিনা রিগার্ডিং দিস টপিক, অবশ্যই আছে। ভিডি সাভারকারের বই হচ্ছে দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স। নেক্সট আমরা এসএন সেনের বই দেখি, তাহলে হচ্ছে 1857, অ্যান্ড দেন এসবি চৌধুরীর বই যদি আমরা দেখি তাহলে সেটা হচ্ছে সিভিল রিভিলিয়ন ইন ইন্ডিয়ান মিউটিনিস। তার মানে এখানেও কিন্তু আমরা বুকস অ্যান্ড অথার্স ডিসকাশন করতে গিয়ে চারটে বইয়ের নাম, চারটে অথারের নাম দেখলাম। আমি আবারও বলছি এই বুকগুলোর ওপর কিন্তু নির্ভর করে অনেক কোটেশনও রয়েছে, সেগুলো কিন্তু তোমরা পরবর্তী যে ক্লাসগুলো হবে সেই ক্লাসগুলোতে কিন্তু তোমরা দেখতে পাবে। ওকে, চলো নেক্সট স্লাইডটা দেখি। আমাদের নেক্সট যে কোশ্চেনটা সেটা হচ্ছে দ্য 1857 রিভোল্ট was neither the first nor national nor war of independence. Who said this? দেখো আমরা কি বলেছি, এটা কিন্তু কোটেশন। তার মানে আমরা একটু আগে কি আলোচনা করলাম, একটু আগে আমরা আলোচনা করেছি হচ্ছে বুকস অ্যান্ড অথার্সের উপরে একটা কোশ্চেন, এবার আমরা দেখছি একটা কোটেশনের উপর। তো যদি বলি দ্য 1857 রিভোল্ট নাইদার দ্য ফার্স্ট, অর্থাৎ প্রথমও নয়, প্রথম জাতীয়ও নয়, প্রথম স্বাধীনতারও নয়, কে বলেছিলেন এটি? না, এখানে যে অপশানগুলো রয়েছে রমেশচন্দ্র মজুমদার রয়েছে, থমাস হলম্যান রয়েছে, এখানে ভিডি সাভারকার রয়েছে, আর নান অফ দিস রয়েছে। তো অ্যান্সার হচ্ছে আমার রমেশচন্দ্র মজুমদার। তাহলে অ্যান্সার কি বেরোলো এখানে না রমেশচন্দ্র মজুমদার। ওকে, চলো নেক্সট। নেক্সট আমার কোশ্চেন কি আছে, দ্য রিভোল্ট অফ 1857 ওয়াজ আ কনফ্লিক্ট বিটুইন সিভিলাইজেশন অ্যান্ড বারবারিজম, হু সেড দিস? এটা আবারও কিন্তু কোটেশন ভিত্তিক কোশ্চেন, মাইন্ড ইট। আমরা আগেই বুকস অ্যান্ড অথার্স করেছি, নেক্সট স্লাইডে আমাদের কোটেশন ভিত্তিক কোশ্চেন, অ্যান্ড এখনও আমরা যে স্লাইডটা দেখতে পাচ্ছি সেখানেও যে কোশ্চেন রয়েছে সেটাও কিন্তু কোটেশন ওয়াইজ কোশ্চেন। কি না, দ্য রিভোল্ট অফ 1857 ওয়াজ আ কনফ্লিক্ট বিটুইন সিভিলাইজেশন অ্যান্ড বারবারিজম, অর্থাৎ 1857 সালে সিপাহী বিদ্রোহকে আমরা সভ্যতা এবং বর্বরতার একটা সংমিশ্রণ বলতে পারি। এরকম একটি কোটেশন কে বলেছেন? অপশন আছে থমাস হলম্যান, সাইমন ডিগবি, নর্টন অ্যান্ড আলেকজান্ডার ডাফ। অ্যান্ড অ্যাকর্ডিং টু অপশন যদি আমরা এখানে অ্যান্সার বাছতে যাই তাহলে আমাদের অ্যান্সার যেটা হচ্ছে সেটা হলো থমাস হলম্যান, থমাস হলম্যান। ওকে, চলো নেক্সট। নেক্সট কোশ্চেন হচ্ছে দ্য রিভোল্ট অফ 1857 ওয়াজ উইটনেসড বাই দ্য পোয়েট, অর্থাৎ এই যে 1857 সালে সিপাহী বিদ্রোহ, সেই 1857 সালে সিপাহী বিদ্রোহের সাক্ষী ছিলেন এরকম একজন কবি। তো এখানে আমরা যে অপশানগুলো পেয়েছি দেখো, মীর তাকি মীর, জওয়ক, মির্জা গালিব অ্যান্ড ইকবাল, চারটে অপশান পেয়েছি আমরা। অ্যান্ড অ্যাকর্ডিং টু অপশান যদি আমরা এখানে অ্যান্সার করতে যাই তাহলে আমাদের যে অ্যান্সারটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে মির্জা গালিব, মির্জা গালিব। ওকে, চলো নেক্সট কোশ্চেন। আমরা আবারও বলছি যে
তোমাদের সামনে যে পরীক্ষাগুলো রয়েছে, যেমন ধরো ফুড এসআইয়ের পরীক্ষা রয়েছে, ডব্লিউবিপির পরীক্ষা রয়েছে, কলকাতা পুলিশের যে সমস্ত পরীক্ষাগুলো রয়েছে, সেই পরীক্ষাগুলোর যথাযথ প্রস্তুতি নেওয়ার জন্য তোমরা রাইস এডুকেশনে এসে অবশ্যই যোগাযোগ করো এবং এখান থেকে তোমাদের ক্লিয়ার ইনফরমেশন দেওয়া হবে এবং প্রপার গাইডলাইন্স দেওয়া হবে, যাতে তোমরা তোমাদের আগামী দিনগুলোতে সাফল্যের জায়গাটাকে অনেক সুন্দরভাবে গুছিয়ে নিতে পারো। ওকে, এবং আমাদের এখানে হেল্পলাইন নাম্বার দেওয়া রয়েছে, এই হেল্পলাইন নাম্বারে তোমরা কল করতে পারো 03366203574। আই রিপিট এগেন 03366203574। এই নাম্বারে তোমরা কল করতে পারো। তোমাদের যে সমস্ত কোয়ারিজগুলো রয়েছেন সেগুলো আমাদের মেন্টর সেকশনে যারা রয়েছেন তারা তোমাদের প্রপার গাইডলাইন্স কিন্তু দিয়ে দেবে। ওকে, আমাদের নেক্সট কোশ্চেন কি আছে? আমাদের নেক্সট কোশ্চেন যেটা রয়েছে সেটা হলো, ইন হুইচ রেজিমেন্ট মঙ্গল পাণ্ডে বিলংড। অর্থাৎ মঙ্গল পাণ্ডে তো 1857 সালের সিপাহী বিদ্রোহের আগে তিনি ব্রিটিশ রেজিমেন্টে ছিলেন এবং সেখান থেকে তার মনে হয়েছিল যে না, এই ব্রিটিশ অপশাসনের বিরুদ্ধে রুখে ওঠাটা অত্যন্ত জরুরি। এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা অনেকবার কিন্তু পরীক্ষায় এসছে। যারা কম্পিটিটিভ এক্সামস অলরেডি দিয়েছো এবং যারা ফলো করো বিভিন্ন ইয়ার্সের কোশ্চেন, সেখান থেকে কিন্তু তোমরা দেখতেই পাবে যে এই কোশ্চেনটা কিন্তু একবার নয় অনেকবার কিন্তু এসেছে। তো অ্যাকর্ডিং টু অপশন, দেখো আমাদের অপশন কি আছে, 16 বেঙ্গল রেজিমেন্ট, 34 বেঙ্গল নেটিভ ইনফ্যান্ট্রি, 4th ইস্ট ইন্ডিয়া রেজিমেন্ট অ্যান্ড নান অফ দিস। তো অ্যাকর্ডিং টু অপশন যদি আমরা অ্যান্সার বাছি তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কি না 34 বেঙ্গল নেটিভ ইনফ্যান্ট্রি। 34 বেঙ্গল নেটিভ ইনফ্যান্ট্রির সোলজার ছিলেন কে না মঙ্গল পাণ্ডে। ওকে, আমাদের নেক্সট কোশ্চেন, হু সাপ্রেসড কানপুর সিপাই মিউটিনি। কানপুর সিপাই বিদ্রোহটা কে দমন করেছিলেন? দেখো অপশন কি রয়েছে, জন নিকলসন, কলিন ক্যাম্পবেল, হু গ্রোজ, কলোনেল নীল। চারটে অপশন আমাদের রয়েছে। এখন সেই চারটে অপশন থেকে আমরা কিভাবে অ্যান্সার বার করছি? আমাদের অ্যান্সার হচ্ছে অ্যাকর্ডিং টু অপশন, অ্যান্সার হচ্ছে কলিন ক্যাম্পবেল। ভালো কথা, কিন্তু ঘটনা হচ্ছে এই যে কানপুর সিপাই মিউটিনিটা, এই সিপাই মিউটিনিটা স্টার্ট হচ্ছে কবে, এন্ড হচ্ছে কবে, এর ইন্ডিয়ান লিডার্স কারা ছিলেন সেটা যদি আমরা একটু দেখে নিতে পারি তাহলে হয়তো আরও অনেকগুলো প্রশ্নের উত্তর কিন্তু আমরা আগামী দিনে করে ফেলতে পারবো। তো আমরা যদি দেখি সেটা 4th জুন 1857 to 6 ডিসেম্বর 1857। তো আমরা এটাকে কিন্তু এর টাইম ফ্রেম হিসেবে দেখতে পাচ্ছি, অর্থাৎ 4 জুন 1857 টু 6 ডিসেম্বর 1857 পর্যন্ত কিন্তু আমরা কানপুর সিপাই মিউটিনি হতে দেখছি। এবং যেটা সাপ্রেস করছেন কে না ব্রিটিশ পার্সন, তার নাম হচ্ছে কলিন ক্যাম্পবেল। এবার প্রশ্ন যেটা হচ্ছে যে এই কানপুর সিপাই মিউটিনিতে ইন্ডিয়ান লিডার কে বা কারা ছিলেন? তো সেখানে আমরা দুটো নাম পাচ্ছি, একজন হচ্ছেন নানা সাহেব আর আরেকজন হচ্ছেন তাঁতিয়া টোপি। একজন নানা সাহেব আর একজন তাঁতিয়া টোপি। এখন বেশ কিছু বছর আগে ডব্লিউবিসিএস পরীক্ষাতে এই কোশ্চেনটা এসেছিল যে কানপুর সিপাই মিউটিনির ইন্ডিয়ান লিডার কে ছিলেন। এখন অপশানে যদি তুমি নানা সাহেব পাও তাহলে নানা সাহেব করবে, যদি তুমি তাঁতিয়া টোপি পাও তাহলে তুমি তাঁতিয়া টোপি করবে। কিন্তু যদি কখনো এরকম হয় যে অপশানে নানা সাহেবটাও রয়েছে আর তাঁতিয়া টোপিটাও রয়েছে, তাহলে সেক্ষেত্রে তোমরা কি অ্যান্সার করবে? না, সেক্ষেত্রে কিন্তু অ্যান্সার হবে নানা সাহেব, কারণ নানা সাহেবের কমান্ডার ইন চিফ ছিলেন কে? তাঁতিয়া টোপি। একটা কথা স্টুডেন্টসদের বলি, সেটা হচ্ছে যে এই ধরনের যে তোমার
মানে কো ফ্যাক্টরগুলো এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ, অর্থাৎ যারা সহযোগিতা করছেন তাদের নামের ওপর কিন্তু কোশ্চেনের অপশানগুলো দিয়ে দেয় ডাইভার্ট করার জন্য। মানে এরকম 4টে অপশান দিতে পারে, যেখানে তাঁতিয়া টুপি অপশানে থাকবে, আবার নান অফ দিসও থাকবে। তো যারা ইউজুয়ালি নানা সাহেবটাকে দেখে গেছো তারা স্বভাবতই অ্যান্সার করে আসবে নান অফ দিস, কিন্তু এটা কিন্তু করলে চলবে না। যেরকম ধরো তোমাদের একটা খুব কমন কোশ্চেন আসে যে গদর পার্টি, নিশ্চয়ই সবাই নাম শুনেছ, এবং সেক্ষেত্রে গদর পার্টি যদি আমরা বলি যে হু ফর্ম গদর পার্টি, সেখানে ধরো 4টে অপশন এরকম দিল হয়তো যে রাসবিহারী বোস, সুভাষচন্দ্র বোস, তারকনাথ দাস আর নান অফ দিস। তো যারা লালা হরদোয়াল এটা দেখতে অভ্যস্ত বা দেখে এসেছো তাদের কাছে কিন্তু নান অফ দিস অপশানটা গ্রহণযোগ্য হবে, কিন্তু এখানে নান অফ দিস হবে না, এখানে অ্যান্সার হবে কি না তারকনাথ দাস। তার কারণ হচ্ছে এখানে লালা হরদোয়ালের সঙ্গে আরও দুজন পার্সোনালিটির নাম কিন্তু জুড়ে ছিল, তারকনাথ দাস অ্যান্ড সোহন সিং ভকনা। তো মাই ডিয়ার স্টুডেন্টস, এই যে কো ফাউন্ডার যারা রয়েছে সেই পার্সোনালিটিগুলোর নাম কিন্তু তোমাদের কিন্তু একটু দেখতেই হবে, কারণ এগুলোর ওপরই কিন্তু এখন কম্পিটিটিভ এক্সামসে কোশ্চেনের ফোকাস বেশি থাকছে। ওকে, নেক্সট কোশ্চেন যদি আমরা দেখি সেটা হচ্ছে হু ওয়াজ দ্য ইন্ডিয়ান লিডার অফ লখনৌ সিপাই মিউটিনি। তো লখনৌ সিপাই মিউটিনিতে এবার আমরা প্রশ্নটাকে, আগের প্রশ্নটা ছিল কে ব্রিটিশ সাপ্রেস কে করেছিলেন, ব্রিটিশ সাপ্রেসার কে ছিলেন। এখানে কোশ্চেনটা হচ্ছে যে এই কোশ্চেনটাতে ইন্ডিয়ান লিডার কে ছিলেন না। এখানে আমরা ইন্ডিয়ান লিডারে যে নামগুলো পাচ্ছি দেখো, এখানে লক্ষ্মীবাই রয়েছে, বেগম হজরত মহল রয়েছে, লিয়াকত আলী রয়েছে অ্যান্ড বাহাদুর শাহ সেকেন্ড রয়েছে। তো অ্যান্সার হচ্ছে কিন্তু আমার এখানে বেগম হজরত মহল। তো এই যে আমরা বেগম হজরত মহলকে দেখলাম, এখানেও আমাদের জানতে হবে যে এই মুভমেন্টটা অ্যাকচুয়ালি স্টার্ট হচ্ছে কখন, এন্ড হচ্ছে কখন। যদি স্টার্ট আমরা দেখি তাহলে সেটা হচ্ছে 4th June 1857 to 21st March 1858, অর্থাৎ 4th June 1857 টু 21st March 1858 পর্যন্ত কিন্তু আমরা এই ফেজটাকে কিন্তু দেখতে পাচ্ছি। ওকে, নাও আমাদের এখানে আর একটা বিষয় আমরা দেখে নেব, সেটা হচ্ছে কি না, তাহলে ইন্ডিয়ান লিডার ছিলেন বেগম হজরত মহল। তাহলে যদি আমরা বলি যে কোন ব্রিটিশ এটাকে সাপ্রেস করেছিলেন, তাহলে সেখানে যে নামটা আসবে সেটা হচ্ছে কলিন ক্যাম্পবেল। ওকে, তাহলে আমরা একটা কোশ্চেন নয়, আমরা কিন্তু একসঙ্গে 3টে কোশ্চেনের অ্যান্সার করে নিতে পাচ্ছি। ক্লিয়ার? চলো নেক্সট। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে হু অ্যামং দ্য ফলোয়িং ব্রিটিশ অফিসিয়াল সাপ্রেস দ্য রিভোল্ট অফ ঝাঁসি। এই সাপ্রেস দ্য রিভোল্ট অফ ঝাঁসি যদি আমরা দেখি তাহলে ঝাঁসির বিদ্রোহটা দমন করেছিলেন কে না, সেখানে আমরা যে নামটা পাচ্ছি সেটা হচ্ছে হেনরি লরেন্স। হেনরি লরেন্স। ওকে, আমাদের আজকের ক্লাসে লাস্ট কোশ্চেন। এই লাস্ট কোশ্চেনটা কি না, হু ওয়াজ দ্য গভর্নর জেনারেল ডিউরিং দ্য রিভোল্ট অফ 1857। দেখো এখানে অপশান কি রয়েছে, লর্ড ক্যানিং রয়েছে, লর্ড আরউইন রয়েছে, লর্ড লিটন রয়েছে, লর্ড উইলিংডন রয়েছে। আমি যখন টপিকটা ডিসকাস করছিলাম সেই সময় কিন্তু আমরা বলেছিলাম যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফেজটা থেকে অ্যাকচুয়ালি আমরা গভর্নর জেনারেল থেকে ভাইসরয় সেগমেন্টটা যেতে পাচ্ছি। তাহলে আমরা যদি বলি যে 57-এ রিভোল্ট হয়েছে, তাহলে এখানে যারা রয়েছেন তাদের টাইম পিরিয়ডের মধ্যে কোন টাইম পিরিয়ডটা আসে না, তাহলে অ্যান্সার হচ্ছে লর্ড ক্যানিং। কেন? কারণ লর্ড ক্যানিংয়ের সময়কালটা হচ্ছে 1856 থেকে 62, আর 56 থেকে 62-র মধ্যে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি 1857 এই সালটা আসছে। ওকে, তাহলে 1857 যেহেতু এই 56-62-র মধ্যে বিলং করছে,
তাই জন্য আমরা বলতে পারি যে যখন সিপাহী বিদ্রোহ হচ্ছে তখন গভর্নর জেনারেল কে ছিলেন না লর্ড ক্যানিং। এবার এই লর্ড ক্যানিংয়েরই ক্ষেত্রে আমরা বলেছিলাম কি দুটো সেগমেন্ট দেখিয়েছিলাম, যে একটা হচ্ছে 1856 টু 62 এর মধ্যে দুটো ডিভিশন তৈরি হয়েছিল 1858 সালে। একটা ডিভিশনকে আমরা বলেছিলাম কি না ভাইসরয় অফ ইন্ডিয়া তৈরি হচ্ছে, আর আরেকটা পার্টে আমরা বলেছিলাম কি না গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া রয়েছে। অর্থাৎ লর্ড ক্যানিং হচ্ছে এখানে অ্যান্সার, অ্যান্ড হি ওয়াজ দ্য লাস্ট গভর্নর জেনারেল অফ ব্রিটিশ ইন্ডিয়া অ্যান্ড হি ওয়াজ দ্য ফার্স্ট ভাইসরয় অফ ব্রিটিশ ইন্ডিয়া। তো এটা ছিল আমাদের আজকের ক্লাসের টপিক 1857 সিপাহি মিউটিনি। টপিকটাকে সবার আগে বুঝতে হবে এবং তারপরে তার যে অ্যান্সারগুলো এবং কোশ্চেনগুলো অ্যানোটেশন আমরা করলাম সেগুলোকে কিন্তু মাথায় রাখতে হবে, যে একটা কোশ্চেন থেকে আমরা আরও কত ধরনের কোশ্চেনে কিন্তু যেতে পারি। একটা জিনিস সবাইকে মাথায় রাখতে হবে যে প্রপার প্রিপারেশন এবং প্রপার গাইডলাইন্স নিতে গেলে কিন্তু সবার আগে তোমাকে মাথায় রাখতে হবে যে সরকারি চাকরির পরীক্ষায় সাফল্য পেতে গেলে তোমার সেই ইচ্ছেটা থাকা দরকার। যদি সেই ইচ্ছেটা থাকে তাহলে কিন্তু অবশ্যই সাকসেস পাওয়া যাবে। রাইস এডুকেশন রাইস স্মার্ট স্টুডেন্টদের সঙ্গে ছিল, আছে এবং আগামী দিনগুলোতেও থাকবে। পরবর্তী ভিডিওগুলো আমাদের দেখতে থাকো। আজকে এখানে রাখছি, সবাই ভালো থাকো, বেস্ট অফ লাক।